কথা বলেন না। সিবিটা বুঝছি, সিবিটা কি বুঝছি কিনা? কে কে পারবেন না বলেন তো? আচ্ছা, যে জায়গাটা বেশি প্রবলেম হচ্ছে অনেকের টেবিল ক্রিয়েটে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, টেবিল ক্রিয়েট এবং ছবি বসানোটা, ঠিক আছে? তো আমি এই জিনিসটা দেখাচ্ছি, দেখেন কিভাবে করবেন। আমরা প্রথমে কি করব, প্রথমেই আমরা ইনসার্টে যাব, ইনসার্ট, ওয়ার্ডের ইনসার্টে যাব। ইনসার্ট থেকে কি করব, টেবিল। এখানে একটু খেয়াল করেন কয়টা কলাম আছে, 3টা কলাম আছে, ঠিক আছে? রো কয়টা, একটা রো এবং একটা রো বিশিষ্ট 3টা কলাম। আচ্ছা, তাহলে আমরা 3টা কলাম কিভাবে আনতে হয় আগে সেটা দেখি। এই জায়গাটা একটু প্রবলেম হচ্ছে অনেকের। তা আমরা চাইলে বিভিন্নভাবে কিন্তু কলাম এবং রো আনতে পারি। আমরা চাইলে এখান থেকেও আনতে পারি, এখানে অলরেডি টেবিলের একটা ডিজাইন করা আছে, ঠিক আছে? আমরা কি করব, এখান থেকে এই যে প্রথম যে ঘরে আমি রাখলাম এটা হচ্ছে রো, একটা রো আসছে। আর যদি 3টা কলাম নিতে চাই তাহলে পাশাপাশি নেব। এই যে 3টা কলাম হয়ে গেছে, ঠিক আছে? এভাবেও নিতে পারবো, আরেকভাবে কীভাবে নিতে পারবো, আবার আমি ইনসার্টে গেলাম, আমরা টেবিলের অ্যারোতে আসবো। অ্যারোতে ক্লিক করার পর ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিল নামের একটা অপশন আছে। ইনসার্ট টেবিলে ক্লিক করার পর ইনসার্ট টেবিল নামের একটা ডায়ালগ বক্স আসবে, আসছে না? আসার পর এখানে নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো, আপনি যত কলাম এবং যত রোই নিতে চান না কেন কি করবেন, এখান থেকে নিতে পারবেন। এখানে কলামের সংখ্যা আপনি চাইলে বাড়াতে পারবেন। এখানে দেখেন বাড়ানো কমানো আছে, কিন্তু ড্র্যাগ ডাউন আছে। হ্যাঁ, আপনি বাড়াতে পারবেন, ইনক্রিজ করতে পারবেন, আবার ডিক্রিজ করতে পারবেন, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে চাইলে আপনি নাম্বার বাড়াতে পারবেন, নাম্বার অফ রো, রো বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ঠিক আছে? আমি যদি এরকমটা নিই, দেখেন কীরকম হয়। আমি 10টা রো নিলাম এবং 20টা কলাম নিলাম, এরপরে ওকে প্রেস করলাম, দেখেন আসছে না? আসছে, আসছে। এছাড়া এভাবে নিতে পারবো। আর কি করতে পারবো, আবার আমি অ্যারোতে গেলাম, ইনসার্ট টেবিলে গেলাম, ইনসার্ট টেবিল থেকে আমি যদি লিখে দিই, ধরুন এটাকে সিলেক্ট করলাম অথবা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে একটা কার্সর ওখানে জ্বলতেছে নিপতেছে। হ্যাঁ, 5-এর ঘরে অথবা 2-এর ঘরে, কলামের ঘরে। তো আমি এটাকে মুছে দিলাম, কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিয়ে মুছে দেব। মুছে দেওয়ার পর আমি যদি চাই যে 3টা কলাম নিলাম, যদি চাই একটা রো, রোর ঘরটাকেও মুছে দিলাম, 1 দিলাম, 1 দিলাম, দেওয়ার পর ওকে দিলাম। দেখেন আসছে না? আসছে নাকি? আসছে। আসার পর আমরা কি করব, প্রথমে আমাদের যে কাজ সেটা হলো আমরা এখানে কিছু লিখব। তা আমরা লেখাগুলো আমি একটু কাজের সুবিধার জন্য আমি একটু কী করলাম, সিলেক্ট করে কপি করে নিয়ে আসতেছি। কেমন, কপি করে নিয়ে আসি, এখানে কন্ট্রোল ভি পেস্ট করলাম, নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা যেটা ছিল এখানে এরকমটা ছিল, এটাকেও আমি কপি করে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি, আসছে তাই তো? আসার পর আমি এটাকে একটু, এটা এরকম হলো কেন? ও আচ্ছা আচ্ছা, এটা কপিতে প্রবলেম আছে, প্রবলেম হয়েছে, একটু দেখি। ফুললি টেবিল সব কপি হয়ে যাচ্ছে, কপি পেস্ট, ঠিক আছে। এবার হচ্ছে এটাকে আমরা একটু কপি করি, এই জায়গাটা একটু প্রবলেম করতেছে। হোমে গেলাম, এটাকে একটু এদিকে নিয়ে আসলাম, কপি করলাম, দেখি এটা মেবি টেবিল চলে আসবে হয়তো। কন্ট্রোল ভি প্রেস করলাম, আসছে। আসার পর আমরা একটু টেবিলটাকে আমরা চাইলে কলামগুলোকে কিন্তু বড় ছোট করতে পারি। কিভাবে করব, এই কলামের ইয়ের ওপর, রোয়ের ওপর এই যে দাগটা দেখা যাচ্ছে না, দাগের ওপর মাউসের কার্সরটা নিয়ে আসবেন, লাইনের উপর মাউসের কার্সরটা নিয়ে আসার পরে মাউসের কার্সরটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখেন চেঞ্জ হয়ে যাওয়ার পর আমরা কি করব, লেফট বাটন চেপে ধরে আমরা চাইলে এটাকে বড় ছোট করতে পারবো, ঠিক আছে? তা আমি একটু
বড় করে দিলাম। এই লেখাটাকে আমি সেন্টার পজিশন নিয়ে আসতেছি, সেন্টার পজিশন নিয়ে আসলাম। এখন এই লেখাটুকুকে আমরা চাইলে এন্টার প্রেস করে মাঝখান বরাবর দিতে পারি। কি করতে পারি, এই যে সি এর সামনে আমি ক্লিক করলাম, কারিকুলাম এর সামনে আমি ক্লিক করে রাখলাম। ক্লিক করে রাখার পর আমরা চাইলে এন্টার প্রেস করে মাঝখান বরাবর দিতে পারি। কিন্তু এছাড়াও আমরা আরও সহজে দিতে পারবো। কিভাবে, আমরা প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করার পর টেবিল যখন ক্লিক করবেন, টেবিল ক্লিক করলে দেখবেন এখানে টেবিল টুলস নামের একটা অপশন আসবে। এই টেবিলের উপর ক্লিক করলে আসবে, দেখেন টেবিল টুলস আসছে না, এই জায়গাটা দেখা যায়, এই যে টেবিল টুলস, এই টেবিল টুলস নামের অপশনটা দেখা যায়, দেখেন তো। টেবিল টুলস আসার পরে এখানে কিন্তু কি আসবে, ডিজাইন এবং লেআউট আসবে। ডিজাইন এবং লেআউটটা কার আসবে, টেবিল টুলসের ডিজাইন। টেবিলের উপর যতগুলো কাজ করবেন, টেবিলের উপর যত ডিজাইন করবেন, অ্যালাইনমেন্টগুলো ঠিক করবেন, সব কিছু থেকে এই টেবিল টুলসের উপর ডিজাইন এবং লেআউট থেকে করতে পারবেন। এই দেখেন টেবিল টুলস আসছে, টেবিল টুলস, এই টেবিলের সম্পূর্ণ ডিজাইন এখান থেকে করা যাবে। আর লেআউট থেকে আমরা কি করতে পারবো, রো বাড়াতে পারবো, কমাতে পারবো। তারপর আপনার অ্যাবভ যদি হয় উপরের দিকে বাড়াতে পারবো। ইনসার্ট বিলো মানে নিচের দিকে, আমি যে ঘরে আছি ওই ঘর থেকে নিচের দিকে বাড়াতে পারবো। লেফটে চাইলে লেফটে বাড়াতে পারবো, রাইটে চাইলে রাইটে বাড়াতে পারবো। হ্যাঁ, তো আমরা যদি এখন ধরেন এর রাইটে আমি যে ঘরে আছি, আমি এখন কোন ঘরে আছি, মাঝখানের ঘরে আছি, আমি দেখাই ওই, আমি এখন মাঝখানের ঘরে আছি। হ্যাঁ, এই মাঝখানের ঘরে থাকা অবস্থায় আমি যদি চাই যে এই দুটো টেবিলে, ধরেন এখানে আমি একটা জিনিস লিখে রাখি, এটা আসতেছে না কেন, হ্যাঁ এটাকে এখানে রাখলাম, রাখার পর খালি করলাম, হ্যাঁ আসছে। আসার পর আমি এখানে লিখলাম ধরেন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, PHOTOGRAP না, ফটোগ্রাফ এভাবে না, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লিখলাম। এখন আমরা যদি চাই যে এই টেবিল থাকা অবস্থায় এই কারিকুলাম ভিটা এবং এই পাসপোর্ট সাইজ এর মাঝখান বরাবর আরেকটা যদি কলাম আনতে চাই, কীভাবে আনবো, ধরেন এখন আমি কারিকুলাম ভিটার উপর ক্লিক করলাম, এই ঘরে অবস্থান করলাম, ঠিক আছে। অবস্থান করার পর আমি যদি লেআউটে যাই, লেআউট থেকে আমি যদি লেফটে ক্লিক করি, তাহলে লেফটে বাড়বে। লেফট মানে কোন দিকে, এই যে কারিকুলাম বিটা থেকে লেফটে, যেহেতু আমি এখন আমার অবস্থান কোথায়, আমার কার্সর কোথায় আছে, টেক্সট কার্সরটা মাঝখানের ঘরে আছে, তাহলে আমি যদি লেফটে যেতে চাই তাহলে ওই কারিকুলাম বিটার ঘর থেকে লেফটে আসবে। আর যদি রাইটে যেতে চাই তাহলে কারিকুলাম বিটা থেকে রাইটে আসবে, কিন্তু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যেখানে লিখছি ওই ঘর থেকে লেফটে থাকবে। দেখেন কি হয়, প্রথমে আমরা রাইটে, আমরা চাচ্ছি যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং কারিকুলাম ভিটার এই মাঝখানে একটা কলাম ক্রিয়েট করব। কিভাবে ক্রিয়েট করব, আমরা টেবিল টুলস থেকে লেআউট থেকে রাইটে ক্লিক করব, রাইটে ক্লিক করলাম, দেখেন একটা ঘর আসছে না, অলরেডি একটা কলাম চলে আসছে, দেখেন অটোমেটিক একটা কলাম চলে আসছে। আবার আমি মাঝখানে ঘরে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যদি লেফটে ক্লিক করি, ধরেন আমি এখন আবার কারিকুলাম ভিটার ঘরে আসি, এখন ওখান থেকে আমি যদি আবার লেআউটে যাই, লেআউট টেবিল টুলস থেকে লেআউট থেকে আমি যদি ইনসার্ট লেফটে যাই, তাহলে কি হয় দেখেন, তাহলে কোথায় আসছে, লেফটে যে ঘরে ছিলাম ওই ঘর থেকে লেফটে একটা আনছি, লেফটে ইনসার্ট লেফটে ক্লিক করছি, লেফটে আসছে। আবার যে ঘরে ছিলাম ওই ঘরে রাইটে ইনসার্ট রাইটে ক্লিক করছি, রাইটে আসছে না। এখন যদি আমরা চাই, ধরেন আমরা কি চাই, এখন যদি আমরা চাই যে এই যে পুরো ঘরটার উপরে যদি আরেকটা ঘর হতো, এখানে যেরকম আছে এরকম যদি আরেকটা হতো, তাহলে আমাদের হয়তো কোনো একটা কাজে আমরা ব্যবহার করতে পারতাম। এরকমটা অনেক সময় লাগে, প্রয়োজন হয়। তো আমরা কীভাবে করব, ওটাকে কীভাবে করব, ইনসার্ট অ্যাবোভ,
অ্যাবভ মানে আমি যে ঘরে অবস্থান করতেছি অথবা যে কলামে অবস্থান করতেছি অথবা যে রোতে অবস্থান করতেছি ওই রো অথবা কলামের উপরে আসবে। ঠিক আছে, তাহলে আমরা ইনসার্ট অ্যাবভে গেলাম। দেখেন সেম একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে না? অ্যাবভ, ইনসার্ট অ্যাবভ। যদি আপনি আবার আমি যদি মাঝখানের ঘরে ক্লিক করি, ক্লিক থাকা অবস্থা আমি যদি ইনসার্ট বিলোতে ক্লিক করি, ইনসার্ট বিলো মানে কি নিচের দিকে, ঠিক আছে, যে ঘরে আছি ওই ঘর থেকে নিচের দিকে আবার নতুন একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে অথবা নতুন একটা রো কলাম বিশিষ্ট টেবিল ক্রিয়েট হবে। তাইলে ইনসার্ট বিলো, এ দেখেন আসছে না? আসছে? তাহলে তাহলে ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট, ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট বিলো, কয়টা অপশন আছে? 4টা অপশন। আচ্ছা, এখন আমরা যদি চাই, ধরেন আমি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের সামনে আছি, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যে কলামটা আছে ওই কলামের ঘরে অবস্থান করতেছে। অবস্থান কিভাবে করি সেটা তো বুঝছেন না? আমাদের অবস্থান কিভাবে বলেন তো? আমাদের ওই যে টেক্সট কার্সারটা যে ঘরে অবস্থান করতেছে, যেটা জ্বলতেছে নিপতেছে, আমাদের অবস্থানও ঠিক সেই ঘরে, খালি এটা খেয়াল রাখলে হবে, তখন আপনি বুঝতে পারবেন আপনার অবস্থান কোথায়। এরপর আমরা যদি চাই যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের রাইটে একটা কলাম আনতে, তাহলে আবার কি করব? ইনসার্ট রাইট, যেহেতু এটা রাইটে চাচ্ছি, পাসপোর্ট সাইজ ফটো এই কলামের রাইটে চাচ্ছি, তাইলে ইনসার্ট রাইট। এ দেখেন এই কলামের রাইটে অলরেডি একটা কি একটা কলাম চলে আসছে। হ্যাঁ, টেবিল টুলস, টেবিল টুলস থেকে লেআউট। এরপরে যদি চাই যে মেলিং অ্যাড্রেস যেখানে আছে, যে কলামটা আছে ওই কলামের লেফটে একটা ঘর আনতে চাই, ওই কলামের লেফটে আমরা একটা কি চাই? একটা কলাম চাই। তাহলে কীভাবে আনবো? আমরা মেলিং অ্যাড্রেসের ঘরে ক্লিক করব, ক্লিক করার পর কোথায় যাব? তাইলে লেফটে আসবে, তাহলে ইনসার্ট লেফট, খালি এটা খেয়াল রাখবেন, ইনসার্ট রাইট এবং ইনসার্ট লেফট। দেখেন আসছে না? তাহলে আমরা মুছে দেব, তো দেখাচ্ছি। তাইলে আমরা কি করতে পারবো? যে কোনো কলামে অবস্থান করা অবস্থায় ওর লেফটে, রাইটে, অ্যাবোভ এবং বিলো এই 4টা কাজ করতে পারবো। ঠিক আছে, যে কলামে অবস্থান করব ওই কলামের লেফটে আসবে, নাইলে ওই কলামে যদি রাইটে চান রাইটে নিয়ে আসতে পারবেন, যদি উপরে চান উপরে মানে অ্যাবোভ চান অ্যাবোভে নিয়ে আসতে পারবেন, অথবা বিলোতে আনলে বিলোতে, বিলো মানে নিচের দিকে। ঠিক আছে, আচ্ছা এখন এটা লেখার পর আমি একটু এটাকে ড্র্যাগ করে দিই। এখন ধরেন আমি চাচ্ছি যে এই কলামটা পুরোটাই খালি থাকুক, মানে ঘরটা থাকবে কিন্তু এই দাগগুলো থাকবে না। ঠিক আছে, এরকমটা আমাদের অনেক সময় করতে হয়, কিন্তু এরকমটা থাকবে কিন্তু এই দাগগুলো, মাঝখানে দাগগুলো আমি চাচ্ছি না। তাহলে কীভাবে উঠাবো? আমরা টেবিলের উপর ক্লিক করব, ক্লিক করার পর আমরা চলে যাব, ক্লিক করলাম, ক্লিক করার পর ওই অপশনটা করি ডিজাইন, ডিজাইনে না, ইরেজারটা কই? হ্যাঁ ইরেজ, আমরা ইরেজার নামের একটা অপশন আছে। ঠিক আছে, এই ইরেজ থেকে আমরা চাইলে এই দেখেন এই ইরেজ লেআউটে, এটা কোথায় আছে? লেআউটে, এটা দেখা যায় এই যে লেআউটে, এখান থেকে সরি এটা ড্রয়িং টুল হয়ে গেছে, ইরেজ কোনটা? এই ইরেজে যাব, এই ইরেজ। ঠিক আছে, একদম রাবারের মতো একটা দেখাবে, রাবার দিয়ে আমরা মুছে ফেলি না এরকম। এই ইরেজ, এই ইরেজ থেকে আমরা কি করব? ইরেজের উপর ক্লিক করব, ক্লিক করলে দেখবেন একটা রাবারের মতো আসছে। ঠিক আছে, আসার পর ঠিক আমরা যে দাগগুলোকে মুছে দিতে চাচ্ছি, আমি একটু জুম করে নিলাম, কন্ট্রোল প্রেস করে মাউসের স্ক্রলটাকে সামনের দিকে ঠেলবেন, তাহলে জুম হবে, আর পেছনের দিকে ঘোরালে জুম আউট হবে। জুম ইন এবং জুম আউট কীভাবে করবেন? কন্ট্রোল চেপে ধরে মাউসের স্ক্রলটাকে সামনের দিকে ঘোরাবেন, ঠেলবেন, আবার পেছন দিকে ঘোরালে জুম ইন এবং জুম আউট হবে। তাহলে আমরা কি করব? এই যে ইরেজটাকে ক্লিক করা অবস্থায় এরকম আসবে, আসার পর আমরা এখানে ক্লিক করব, দেখেন মুছে গেছে না? তারপর এটাকেও যদি না চাই, এটাকেও যদি না চাই মুছে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, একটা টেবিল আপনার এভাবে ডিজাইন করতে পারেন। যদি এরকমটা চান যে এই ঘরটা থাকবে না, এই ঘরটা থাকবে না, এই ঘরটা থাকবে না, এই ঘরটা থাকবে না, আমরা চাইলে এরকমভাবে একটা টেবিল
ডিজাইন করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে কোত্থেকে মুছে দিলাম? ইরেজ থেকে। বুঝছি কি বুঝি নাই? ইরেজ থেকে। আচ্ছা, এরপরে আছে কি ড্রয়িং। এখন ড্রয়িংয়ে ধরেন আমি চাচ্ছি যে এখানে আমি কি করতে পারি, ড্রয়িংটা একটু দেখেন, এর পাশে আছে ড্রয়িং। আমি ড্রয়িংয়ে ক্লিক করলাম, ক্লিক করলে একটা পেন্সিলের মতো আসবে। কি আসবে? একটা পেন্সিলের মতো আসবে। দেখেন, একটা পেন্সিল। পেন্সিল আসার পর এখন আমি যদি চাই যে আবার দাগগুলোকে দিয়ে দেব, অথবা আমি যদি চাই যে এখানে একটা আমি দাগ দেব, দিতে পারবেন। আবার যদি চাই যে না এখান বরাবর আরেকটা দাগ চাই, তাহলে এই লাইন থেকে এই লাইন পর্যন্ত ধরে টেনে দিবেন। এই লাইন থেকে এখানে ক্লিক করলাম, ক্লিক করে উপরের দিকে টেনে দিবেন। ঠিক আছে? এটা আসেনি, এটা হ্যাঁ এখন আসছে। উপরের দিক থেকে টানবেন, আসছে না? আবার যদি মুছতে চাই ইরেজে যাব, ব্যাস ইরেজ করেন, মুছে গেছে। দেখেন, আবার যদি চান যে না এই দাগগুলো যেভাবে আছে ওইভাবেই থাকুক, কোনো প্রবলেম নাই, ড্রয়িংয়ে যান, ড্রয়িং থেকে এ বরাবর ধরে টেনে দেন। আচ্ছা, একটু একটু জুম করি। এরকম আসলো, আসার পর কোনো প্রবলেম নাই, আপনারা এটাকে ধরে এটার সাথে মেলাই দেবেন। এ দেখেন মিলে গেছে না? আবার যদি ড্রয়িং টুলে আসেন, এখানে আমরা চাইলে লাইন দাগ টেনে দিতে পারবো, কোনো প্রবলেম নেই। এটা দূরে সরে গেছে তো আমরা ড্রয়িং টুলটা উঠাই দেবো, উঠাই দেওয়ার পর মাউসের কার্সরটাকে এখানে আনবো, এনে শুধু ড্র্যাগ করে মিলাই দিবেন। এই দেখেন সোজা মিলে গেছে। ঠিক আছে? আবার এখান থেকে এই ড্র্যাগ করে, কোনো প্রবলেম নেই, এটা এখানে চলে গেছে। আমরা আবার এটাকে নর্মাল করে নিলাম, নর্মাল করে নিয়ে আবার এটাকে ড্র্যাগ করে মিলাই দেব। এই দেখেন আসছে না? আবার আগের মতো হয়ে গেছে না? ঠিক আছে। এখন ধরেন আমি চাচ্ছি যে এগুলোকে ডিলিট করে দিব, এটা তো আমরা চাচ্ছি না, জাস্ট আমরা কাজের খাতিরে এটা শিখতেছি। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। ধরেন আমরা আরেকটা জিনিস করতে পারবো, একদম টোটাল সিলেক্ট করেন, এটাকে সিলেক্ট করলাম, আমি চাচ্ছি যে ফুলটা খালি করি, এভাবে সিলেক্ট করলাম। আগে তো দেখাইছি ইরেজ থেকে, কি একটা একটা করে আপনি যেটা মন চাইবে সেটাকে ডিলিট করতে পারবেন। এখন আমি চাচ্ছি যে একসাথে সবগুলো মুছে দেব, তাহলে কীভাবে করবেন? এখানে মার্জ সেল নামের একটা অপশন আছে, এই অপশনটা সিলেক্ট না করা পর্যন্ত কি থাকবে? ডিসেবল থাকবে। এই দেখেন মার্জ সেল, দেখা যায় মার্জ সেল, এই মার্জ সেল অপশনটা ডিসেবল থাকবে। এই দেখেন এটা কিন্তু ডিসেবল অবস্থায় আছে, এই দেখেন ডিসেবল। এখন আমরা যখন এই টেবিলটাকে পুরোটাকে সিলেক্ট করব, তখন এটা কি হবে? অ্যানাবল হবে। এই দেখেন এখন অ্যানাবল হয়েছে না? আমি যদি মার্জ সেলে ক্লিক করি, দেখেন পুরো সেলটা মুছে গেছে। ঠিক আছে? আবার এখানে যদি আপনি চান যে মার্জ সেলে ক্লিক করবেন, এই দেখেন মুছে গেছে। তাহলে কয়ভাবে দেখালাম? দুইভাবে আপনি করতে পারবেন, চাইলে একসাথে অনেকগুলো টেবিল খালি করতে পারবেন, অনেকগুলো ঘর আপনি খালি করতে পারবেন, এটা অনেক সময় দরকার হয়। ঠিক আছে? এখন তাহলে আমরা এখন আবার চাইলে এখানে কি রোগুলো কাটতে দাগ দিতে পারবো না, কাটতে পারবো না রোগুলো, এইভাবে আবার আমরা ড্রয়িং টুলে গিয়েও নিয়ে আসতে পারবো। আচ্ছা, এবার আমরা চাচ্ছি যে কি করব, ধরেন এই রোটাকে আমি ডিলিট করে দিতে চাচ্ছি, এই রোটার আমার প্রয়োজন না, তাহলে এই রোতে অবস্থান করবেন, করার পর আবার লেআউটে আসবেন, লেআউট থেকে ডিলিট, ডিলিট থেকে ডিলিট রো। যদি রো ডিলিট করতে চান তাহলে কোথায় যাবেন? ডিলিট রো। ঠিক আছে? ডিলিট, ডিলিট রো, এই দেখেন ডিলিট হয়ে গেছে। আবার যদি এটা এটা চাই, এটাকেও ঠিক, হ্যাঁ সিলেক্ট করছি তো, এই যে এই অবস্থানে, এখানে তো এমনি সিলেক্ট হয় না, আর করলেও করবেন, এখানে এ ঘরে অবস্থান করলেই হবে, যেহেতু এটা পুরাটা খালি। হ্যাঁ, সে তো সে বুঝে নেবে যে পুরাটাই তাকে ডিলিট করতে হবে। আবার এ ঘরে অবস্থান করলাম, হ্যাঁ অবস্থান করার পর আমরা আবার টেবিল টুলসে গেলাম, লেআউটে গেলাম, লেআউট থেকে আবার ডিলিটে গেলাম, ডিলিট থেকে আবার রোতে, রো থেকে। ঠিক আছে? আবার কলামগুলোকে ডিলিট করতে চাইলে কলামে ক্লিক করবেন, কলাম থেকে লেআউটে যাবেন, লেআউট থেকে ডিলিট, ডিলিট থেকে কলাম। এ দেখেন আবার এটাকে চাইলেও করতে পারবেন, সিলেক্ট করেন অথবা ক্লিক করেন, ক্লিক করে ডিলিট কলাম। ঠিক আছে? আবার এখানে ক্লিক করেন, ক্লিক করে এখানে আসেন, এখান থেকে কি করব? ডিলিট কলাম। আবার এটাকে চাইলে এটাও ডিলিট কলাম।
তাহলে কলামগুলো কলাম থেকে ডিলিট করবেন, রোগুলো রো থেকে ডিলিট করবেন। ঠিক আছে, সহজ না কঠিন? সহজ, একদমই সহজ। এখন সেকেন্ড যে কাজটা করব, আমি আরেকটা টেবিল নিচ্ছি, দাঁড়ান এই জিনিসটা একটু দেখাই। ধরেন আমি আরেকটা টেবিল নিচ্ছি, ইনসার্টে যাচ্ছি, টেবিলে গেলাম, টেবিল থেকে ধরেন আমি ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে আমি ধরেন এরকম নিলাম 10টা, আর এখানে ধরেন রো নিলাম 10টা নেওয়ার পর এখানে একটা টেবিল ক্লিক করলাম। ক্লিক করার পর ধরেন আমি কি করব, এই জায়গাটাকে খালি করব, ধরেন মাঝখানের এই সেলগুলোকে খালি করব। তাহলে কীভাবে করব এখন, 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5। আচ্ছা, ধরেন আমি এটাকে কি করব, খালি করব। তো খালি করবেন কিভাবে, এভাবে সিলেক্ট করবেন। ঠিক আছে, শুধু এই ঘরটাকে খালি করলাম। খালি করার পর আমরা আবার লেআউটে আসবো, লেআউটেও কোথায়, মার্জ সেল, একসাথে মার্জ সেল খালি করে দিলাম। খালি করার পর ধরেন আমি একটা জিনিস লিখতেছি, দাঁড়ান, ধরেন ওমেন জেপিজি ই কমার্স প্রফেশনাল, PROFESSIONAL, ধরেন ই কমার্স প্রফেশনাল নিলাম, কেমন? এখন আমাদের তো অনেক সময় ইচ্ছে করে যে আমরা রুটিন দেখছি না, রুটিনের মাঝখান বরাবর দেখবেন এরকমভাবে লেখাটা থাকে, তাই তো? এখন আমাদেরও অনেক সময় ইচ্ছে করে যে আমাদের লেখাটা এরকম থাকুক। তাহলে কিভাবে করবেন, আমি লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা আবার কোথায় আসবো, লেআউটে আসবো, লেআউটে আসবেন, হ্যাঁ লেআউটে আসবেন, লেআউট থেকে টেক্সট ডিরেকশন। আচ্ছা, প্রথমে আমরা চাইলে অ্যালাইনমেন্ট করে দিতে পারি, দেখেন এগুলো হচ্ছে কি অ্যালাইনমেন্ট। এটা হচ্ছে টেবিলের ভিতর যখন আসবেন কাজ করবেন, তখন টেবিলের যে অ্যালাইনমেন্টগুলো করতে হয় প্রত্যেকটা সেলের ভিতরে অথবা রোর ভিতরে, কলামের ভিতরে, তখন এখান থেকে করবেন অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্ট থেকে আপনি কি কি অ্যালাইনমেন্ট করতে পারবেন, দেখেন অ্যালাইন টপ লেফট, এই যে মাউসের কার্সর নিয়ে আসলে এখানে আপনি করতে পারবেন। অ্যালাইন টপ সেন্টার মানে উপরের দিকে থাকবে কিন্তু মাঝখান বরাবর থাকবে, যেমন আমি যদি দেখেন মাঝখান বরাবর, তারপর দেখেন, হ্যাঁ সবগুলো কিন্তু এখানে লেখা আছে। অ্যালাইন টপ রাইট, তারপর কি আছে অ্যালাইন সেন্টার রাইট, তারপর হচ্ছে অ্যালাইন সেন্টার, তারপর হচ্ছে অ্যালাইন সেন্টার লেফট, অ্যালাইন বটম লেফট। এই দেখেন একদম নিচের দিকে চলে আসছে, লেফটের দিকে কিন্তু বটমে থাকবে, নিচের দিকে থাকবে, নিচের দিকে লেফটে থাকবে। আবার নিচের দিকে রাইটে যদি আনতে চান, নিচের দিকে রাইটে থাকবে। আবার যদি সেন্টার পজিশন আনতে চান, সেন্টার পজিশন থাকবে। একদম মিডলে যদি চান, একদম মিডলে থাকবে। ঠিক আছে, আচ্ছা এটা করার পর আমরা টেক্সট ডিরেকশানে আসছি, টেক্সট ডিরেকশন অ্যান্ড টেক্সট ডিরেকশানে যদি ক্লিক করেন দেখেন কেমন হয়, ঘুরে গেছে না? ঘুরে যাওয়ার পর আপনি একটু ছোট করে দেন, লেখাগুলোকে একটু ছোট করে দেন। এরপরে আমি আবার লেআউটে এই টেক্সট ডিরেকশান, ঠিক আছে, এটাকে ঘোরান, দেখেন বিভিন্ন রকম ঘুরতেছে, দেখেন আপনি যদি এমনটা চান এমনটা করতে পারবেন, মাঝখান বরাবর দিলে মাঝখান বরাবর দিতে পারবেন, দেখেন। তাইলে এটার নাম কি, টেক্সট ডিরেকশান। পারবেন না? হ্যাঁ, আমরা চাইলে লেখাগুলোকে আড়াআড়ি করে দিতে পারবো, কোনাকুনি করে দিতে পারবো। ঠিক আছে, আপনি যদি এগোরে চান, ধরেন হ্যাঁ ধরেন আমি এগোরে রাখলাম, সিলেক্ট করলাম, লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে টেক্সট ডিরেকশন দেন, দেখেন ঘুরতেছে। এটা যদি মাঝখান বরাবর দিতে চান, দেখেন আপনি যেমনটা চাইবেন তেমনটাই আপনি দিতে পারবেন। বুঝছি কি বুঝি নেই? সুন্দর না জিনিসটা? এখানে চাইলে আপনি একটা কালারও প্রেস করতে পারেন। ধরেন আমি চাচ্ছি যে একটা কালার প্রেস করি, পুরো ঘরটাকে একটা কালার দিই, তাহলে কোথায় আসবো, আমরা ডিজাইনে যাব, সরি হ্যাঁ ডিজাইন থেকে শেডিংয়ে যাব। শেডিং থেকে দেখেন এখানে একটা আপনি কালার প্রেস করেন, একটা কালার নিয়ে আসলাম, টেক্সটের উপর একটা কালার আপনি চাইলে, এটা কিন্তু কোথায়, টেবিলের ঘরে কালার হচ্ছে, মানে লেখার পেছনে যে কালার, পুরো টেবিলকে আমি কালারফুল করতেছি, দেখেন কালার হয়ে গেল। চাইলে লেখার কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন টেক্সট কালারগুলো আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে হোমে আসবো, হোম থেকে ফন্ট কালার, হোম থেকে কোথায় যাব, ফন্ট কালার আসবেন। ফন্ট কালার থেকে এখানে শুধু মাছের কাঁচরটা নিয়ে দেখবেন কেমন আসে। ধরুন আমি চাচ্ছি এরকম দিতে চাইলে এরকম, হোয়াইট দিতে চাইলে হোয়াইট,
আপনি যেমনটা দিতে চান, শুধু কালারের উপর আপনি কী করবেন, মাউসের কার্সরটা নিয়ে গেলে আপনি বুঝতে পারবেন, হ্যাঁ, যে আপনি কেমন দিতে চান। ধরুন আমি একটু এরকম দিতে চাই, দেখেন, তো একদম গ্রাফিক্সের মতো ডিজাইন করা যাবে। যদি আপনি চান এখানে বসে অনেক সময় দিতে হবে, কারণ যেটা 6 মাস 7 মাসে শেখা হয় না, সেটা তো 2-3টা ক্লাসে পসিবল না। আমি ইম্পর্টেন্ট যেগুলো ওগুলোই দেখাচ্ছি। তো আমরা এখানে দিলাম, দেওয়ার পরে আপনারা চাইলে আবার এখানে রুটিন বানান, যাই বানান না কেন বানাতে পারবেন। পারবেন না এখন? পারবেন। আচ্ছা, আমি ঘরগুলো একটু, এই ঘরটা বড় হয়ে গেছে, বাকিগুলো ছোট, ঘরগুলো ডিস্ট্রিবিউটটা ঠিক করে দিই। তাহলে কীভাবে করবেন, এই ঘরগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে এটা ডিস্ট্রিবিউটটা ঠিক করে দিই, ঘরগুলো সমান করে দিই, দেখি সমান হয় কিনা। লেআউটে গেলাম, লেআউটে যাওয়ার পর অটোফিটে ক্লিক করেন, অটোফিট থেকে অটোফিট কন্টেন্ট, অটোফিট উইন্ডো, দেখি এটা এরকম হয়ে গেছে। আচ্ছা সরি, ডিস্ট্রিবিউট রো, ডিস্ট্রিবিউট কলাম। তাহলে এখন রো আমরা ডিস্ট্রিবিউট রোতে ক্লিক করি, দেখেন এক ক্লিকে সমান হয়ে গেছে, ঠিক আছে। যদি আপনি মনে করেন যে আপনার কলামগুলো, এই দেখেন আমি কলামগুলো ছোট করতেছি, এটা এখানে নিয়ে আসলাম, এটা এরকম করলাম, দেখেন, ঠিক আছে, এরকম করলাম। সিলেক্ট করেন, সিলেক্ট করার পর কোথায় যাব, টেবিল টুলস, টেবিল টুলস থেকে আবার লেআউট, লেআউট থেকে ডিস্ট্রিবিউট রো এবং ডিস্ট্রিবিউট কলাম। এখন আমি চাচ্ছি যে আমার প্রবলেমটা কোন জায়গায়, কলামে। আমি চাচ্ছি যে কলামগুলো ঠিক করব, ঠিক আছে। আমরা তো রো কলাম চিনি, তাই তো। কলাম হচ্ছে কি ভার্টিক্যালি, আর রো হচ্ছে হরাইজন্টালি, ঠিক আছে। তা আমরা সমান করব, আমরা চাচ্ছি যে সবগুলোকে সমান করব। তাহলে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ডিস্ট্রিবিউট কলাম দেন, এ দেখেন সে তার জায়গা বরাবর চলে আসছে। সহজ না কঠিন? সহজ। তাহলে আমরা ইনসার্ট কে শিখলাম, আমরা একটা রোকে, একটা টেবিল ক্রিয়েট করতে পারবো, টেবিলে কলাম ডিলিট করতে পারবো, রো ডিলিট করতে পারবো, টেবিলে কলাম বাড়াতে পারবো, উপর দিকে বাড়াতে পারবো, নিচের দিকে বাড়াতে পারবো, ডানে লেফটে রাইটে বাড়াতে পারবো, তারপর হচ্ছে আপনার কলাম বাড়াতে পারবো, রো বাড়াতে পারবো, সব কিছু করতে পারবো না। তারপর হচ্ছে ইরেজ করতে পারবো, মার্চ করতে পারবো, মার্চ মানে একদমই খালি করতে পারবো। আমি যদি চাই এই জায়গাটাকে খালি করব, তাহলে মার্চে ক্লিক করবেন, মার্চ। দেখেন এরকম অনেক সময় প্রয়োজন হয়, আপনি 2টা ঘর যদি খালি করেন তাও মার্চ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এরকম অনেক সময় আমাদেরকে ডিজাইন করতে হয়, টেবিলগুলোকে ডিজাইন করতে হয়, এরকম মার্চ করে করতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ধরেন আমি চাচ্ছি যে টেবিলটাকে ভেঙে ফেলবো, টেবিলটাকে কি করব, ভেঙে ফেলবো। ধরেন আমি এখানে একটু এন্টার প্রেস করি, আরেকটা এন্টার প্রেস করি, এখন টেবিলটা বাড়তেছে, আবার এন্টার প্রেস করলাম, টেবিল। এখন আমি চাচ্ছি যে এইটুকু টেবিল, কয়টুকু, এইটুকু যতটুকু সিলেক্ট করছি, এইটুকু টেবিল আমি ভেঙে ফেলবো, আলাদা করে ফেলবো এই জায়গা থেকে, ঠিক আছে। তাইলে কীভাবে করব, তাইলে আমরা চলে যাব আপনার স্পিল টেবিল, ঠিক আছে। স্পিল টেবিলের আগে আছে কি স্পিল সেল। আচ্ছা, আমরা স্পিল সেল মানে কি, একটা সেলের ভিতর আমরা চাইলে আরও কতগুলো সেল বাড়াতে পারবো। কিভাবে দেখেন, ধরেন আমি এই সেলে এখন অবস্থান করতেছি, কোন সেলে, এই সেলে আমি এখন অবস্থান করতেছি। তো এই সেলে আমি চাচ্ছি যে আরও 1-2টা ঘর করতে, তাহলে কীভাবে করব, স্পিল সেলে ক্লিক করলাম। ক্লিক করার পর ধরুন আমি এখানে 2টা কলাম 2টা রো, আমি এখানে দুইটা কলাম এবং 2টা রো করে দিলাম, এরপরে ওকে ক্লিক করলাম। দেখেন তো এই সেলের ভিতরে আরও কি 4টা ঘর অলরেডি হয়েছে না। ইচ্ছা করলে আমরা এটা করতে পারবো। আবার আপনি যদি চান যে না আমি একটা নেব, তাও করেন, সমস্যা নেই। আমরা স্পিল সেলে যাব, স্পিল সেল থেকে আমি একটা নিচ্ছি, সরি একটা তো অলরেডি আছে। স্পিল সেল এখানে কই, এটাকে আসে না, আসছে, এই দেখেন, ঠিক আছে। এখন একটা সেলের ভিতরে কয়টা কলাম করছি, 2টা কলাম করে ফেলছি, ঠিক আছে। টেবিলটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এখন আমি চাচ্ছি কি, তাহলে আমরা বাড়াতেও পারবো কমাতেও পারবো। আবার যদি চাই যে না আমরা মুছে দিব, কোনো প্রবলেম নাই,
এটাকে মুছে দেন, এটাকে মুছে দেন, ব্যাস হয়ে গেল। অথবা আপনি যদি চান যে না আগের মতো ফিরে আগের মতো করবেন, করেন, কোনো প্রবলেম না। আমি এরেজ থেকে চলে গেলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট থেকে মার্জ করেন, দেখেন আবার পূর্বের অবস্থায় আমরা সেলটাকে নিয়ে আসলাম। তারপর হচ্ছে স্পিল টেবিল। আমরা যদি স্পিল টেবিল করতে চাই তাহলে স্পিল টেবিলটা হবে কি, যে আমি টেবিলটাকে ভেঙে ফেলতে, ধরেন আমার এ পর্যন্ত মার্চ করা আছে, কি পর্যন্ত, এটুক পর্যন্ত মার্চ করা না, এটা খালি না, এর পরটা আমি চাচ্ছি না, এটুক এখান থেকে এটুক, এই 3টা রো আমি আর চাচ্ছি না, আমি চাচ্ছি যে এগুলোকে ভেঙে আলাদা করে ফেলবো। তাহলে আমার কি করতে হবে, আমরা চাইলে এখান থেকে ডিলিটও করতে পারবো। ডিলিট করে দিলে আপনি যদি ব্যাক স্পেস প্রেস করেন, প্রেস করার পর ডিলিট সেল আসবে, এখান থেকে ওকে প্রেস করেন, দেখেন চলে গেছে। কিন্তু আমি চাচ্ছি না এটাও থাকুক, তবে এটাকে আমি আলাদা করে নেব। সিলেক্ট করা অবস্থায় আমরা কি করব, লেআউটে আসব, লেআউট থেকে আমরা চলে যাব কোথায়, স্পিল টেবিল। এই স্পিল টেবিলে ক্লিক করেন, দেখেন এখন এটা আলাদা হয়ে গেছে, এই টেবিলটা আলাদা হয়ে গেছে। দেখেন এই টেবিলটা ছোট বড় করতেছি, এটা ওই টেবিলটার উপর যেটা আলাদা করছে ওটার উপর কোনো রিঅ্যাকশান আছে নাই, এই টেবিলটা আলাদা। এই দেখেন এটার উপর ক্লিক করলাম, দেখেন আলাদা হয়ে গেছে, ঠিক আছে। না, ওটা হচ্ছে স্পিল সেল, একটা হচ্ছে স্পিল সেল আর একটা হচ্ছে স্পিল টেবিল। এখানে হ্যাঁ স্প্লিট আর স্প্লিট সেল, স্প্লিট টেবিল, বুঝতে পারছি। কন্ট্রোল জেড দেন, আগের অবস্থায় ফিরে যাবে সে, এখনও আর যায়নি। এই দেখেন কন্ট্রোল জেড দিলাম, আগের অবস্থায় ফিরে গেলাম, দেখেন এখন রিঅ্যাকশনটা পুরোটা টেবিলের উপর করতেছে, বুঝছি। তাহলে আমরা সেল তো চিনি, তাই তো, টেবিলের প্রত্যেকটা ঘরেই এক একটা সেল, আর এটা পুরোটাই হচ্ছে একটা রো, ঠিক আছে। এরকমটা পুরোটাই হচ্ছে কি একটা রো, ঠিক আছে না, সরি কলাম, এরকমটা পুরোটা হচ্ছে একটা কলাম, আর হচ্ছে এরকম হচ্ছে এভাবে গেলে রো, বুঝছি। তাহলে রো এবং কলামের সমানের টেবিল গঠিত, আর টেবিলের প্রত্যেকটা ঘরেই এক একটা সেল, মনে থাকবে। সহজ না কঠিন? সহজ আছে, একটু প্র্যাকটিস করতে হবে, কেমন। আচ্ছা, এখন যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে এখানে আমরা যদি পাসপোর্ট সাইজ, আমরা কি জানি পাসপোর্ট সাইজ কত? পাসপোর্ট সাইজ যদি না জানি তাহলে কি করব, আমরা সরাসরি চলে যাব গুগলে, কোনো প্রবলেম নাই, গুগল আমাদের কাছে আছে মানে সব আছে। আমরা একটা নতুন ট্যাব নিচ্ছি, একটা নতুন ট্যাব, আমরা গুগলে যাব, গুগলে লিখব, কি লিখব, যে পাসপোর্ট সাইজ, পাসপোর্ট সাইজ কিন্তু বিভিন্ন রকমের হবে, মিলিতে হতে পারে, পিক্সেলে হতে পারে, ইঞ্চিতে হতে পারে, ঠিক আছে। পাসপোর্ট সাইজ কি আছে দেখেন, SIZ সাইজ, শুধু আমি পাসপোর্ট সাইজ লিখতেছি। পাসপোর্ট সাইজ লিখে আপনি গুগলে সার্চ দেবেন, পাসপোর্ট সাইজ কত আসে দেখেন। পাসপোর্ট সাইজ সেন্টিমিটারে দেখেন 4.5 সেন্টিমিটার, আর হচ্ছে 3.5। 4.5 সেন্টিমিটার হচ্ছে কি তার হাইট, আর 3.5 সেন্টিমিটার হচ্ছে কি তার ওয়াইড, আর হচ্ছে দেখেন ইঞ্চিতে কি আছে 1.8, আর হচ্ছে 1.4। আমরা কিন্তু 1.5, 1.9 এবং 1.9 দিলে হবে, কোনো সমস্যা নেই। 1.9 এবং 1.5 এটা হচ্ছে কিসের হিসাব, ইঞ্চির হিসাব, ঠিক আছে, ইঞ্চির হিসাব। তাহলে সেন্টিমিটার আনলে সেন্টিমিটার হচ্ছে 4.5 সেন্টিমিটার, কি হাইট, হাইট মানে কি লম্বা আর কি, লম্বা হাইট, অনেকে হাইট বুঝে না, হাইট মানে লম্বা, আর ওয়াইড মানে কি প্রস্থ, একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ, ঠিক আছে। হ্যাঁ, এবার প্রস্থ আর এবার হচ্ছে দৈর্ঘ্য, লম্বা আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে এরপরে দেখেন, তাহলে 1.8 ইঞ্চি এবং 1.4 ইঞ্চি, তাহলে কারো কাছে যাওয়া লাগবে পাসপোর্ট সাইজ জানার জন্য? কারো কাছে যাওয়া লাগবে না। এরপরে যদি আপনি মিলিতে চান, যদি মিলিমিটার, অনেক সময় মিলিতেও লাগে আমাদের, যদি আমরা মিলিতে চাই তাহলে মিলিমিটারে দেখেন পাসপোর্ট সাইজ দেন, মানে কি মিলিমিটার, মিলিমিটারে দিলে কীরকম আসবে, 45 × 55, মিলিমিটারে কেমন আসবে 45 × 55, এরকম আপনি পাবেন।
ঠিক আছে, তাইলে এই যে আমরা পাসপোর্ট সাইজগুলো শিখে গেছি, কেমন? এই জিনিসগুলো কিন্তু কাজে লাগবে, আপনারা নোট করে রাখতে পারেন, নোট করে রাখেন। তাহলে তাহলে আমরা শিখলাম। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দেখাই, টেক বক্সের অনেক কাজ আছে কিন্তু। টেক বক্স সম্পর্কে আলোচনা করলে 1 ঘন্টা ক্লাস লাগবে, তারপরেও আমি এখানে দেখাচ্ছি যে আমরা এখানে একটা ছবি যদি এই টেবিলে যদি একটা এই বক্সে এই কলামে যদি একটা পিকচার আনতে চাই, তাহলে আমরা সাধারণত কোথায় যাব? টেবিলে ক্লিক করব, লেআউট থেকে আনা যাবে না, আমরা ইনসার্ট থেকে আনি। ইনসার্ট থেকে পিকচার, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে আমরা পিকচারে ক্লিক করলাম। পিকচারে ক্লিক করার পরে পিকচারে ক্লিক করার পরে আমরা কোথায় যাব? পিকচার। ধরেন আমি পিকচার যেখানে রাখছি, পিকচার আমার ডি ড্রাইভে থাকতে পারে, ই ড্রাইভে থাকতে পারে, আমার বিভিন্ন জায়গায় কিন্তু পিকচার থাকতে পারে। তো আমি দেখি আমার ডি ড্রাইভে পিকচার আছে কিনা। এটা অনেক ই ড্রাইভ ওপেন হচ্ছে না, ডি ড্রাইভ পিকচার আছে দেখি। পর পিকচার, হ্যাঁ পিকচার এখানে একটা পাওয়া গেল। ধরেন একটা পিকচার পেলাম, এই পিকচারটা আমি নিয়ে আসলাম, কই আসে না কেন? দেখেন তো এই পিকচারটা আসছে, যে পিকচারটা কত বড় হয়ে আসছে, মানে পিকচারের উপর আমাদের কিন্তু কোনো কন্ট্রোলিং নাই, আছে পিকচারটা কিন্তু অনেক বড় হয়ে আসছে। কিন্তু আমরা চাচ্ছি যে একজ্যাক্ট পাসপোর্ট সাইজ পিকচার আনতে। এখানে অনেক সময় দেখবেন আমরা যখন সিভিগুলোকে প্রিন্ট দিই, যখন প্রিন্টের সাথে কিন্তু ছবিটা প্রিন্ট হয়ে বেরিয়ে আসে। তো এটার জন্য আমরা এখানে পিকচারটা অ্যাডজাস্ট করব কিভাবে, ওই জিনিসটা একটু দেখাই। তাহলে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, পিকচারটা অনেক বড়। তো ডিলিট করে দেওয়ার পর আমরা কী করব, একটা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমরা শেপে যাব, শেপ। ইনসার্ট থেকে কোথায় আসব? শেপ। শেপ থেকে কোথায় যাব? কই, এই যে শেপ, শেপ দেখা যায়। শেপ থেকে আপনি অনেক ধরনের ডিজাইন করতে পারবেন, মক ডিজাইন করতে পারবেন, ফ্ল্যাগ ডিজাইন করতে পারবেন। সবাই আজকে ফ্ল্যাগ ডিজাইন করবে, পারবেন না? ফ্ল্যাগ এবং মক, টাইম কম তো, আমি নাইলে মক ডিজাইন দেখাই দিতাম। সুন্দর মক ডিজাইন করা যায়, ফ্ল্যাগ ডিজাইন করা যায়। তো শেপ, এই শেপে আসবেন, শেপ থেকে কী নেবেন কে বলতে পারবো? শেপ থেকে জেরিন আপু বলেন। এখানে পিকচারটাকে যদি পাসপোর্ট সাইজে আনতে চাই, যে এখন তো টেবিলের উপর, টেবিলে কলামে যখন পিকচারটাকে আনছি, পিকচারটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, তার মানে কন্ট্রোলিংয়ের বাইরে। তো এখন আমরা চাচ্ছি যে একটা পাসপোর্ট সাইজের পিকচার আনবো। তাহলে আমরা কি করব? শেপে গেলাম, শেপ থেকে টেক বক্স নেব। এটা টেক বক্স, এই দেখেন এখানে মাউসের কার্সর নিয়ে রাখলেই লেখা আসবে টেক বক্স। এখানে সবগুলো ড্রয়িং টুল, অনেক সুন্দর সুন্দর কিন্তু ড্রয়িং করা যায়। হ্যাঁ, তো আমরা শেপে যাব, শেপ থেকে টেক্সট বক্স। এই টেক্সট বক্স থেকে প্রথমে আমি ধরেন এটাকে ড্র করে নিলাম। কী করবেন? এভাবে ড্র করবেন। প্লাস আপনার মাউসের কার্সরটা কেমন হবে? প্লাস আইকন ধারণ করবে। আমি আবার সিলেক্ট করলাম, এটাকে ডিলিট করে দিলাম, আবার ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে আবার টেক্সট বক্সে ক্লিক করলাম। ক্লিক করার পর যখন আমি ডকুমেন্টের উপর আনলাম মাউসের কার্সরটাকে, তখন দেখেন একটা প্লাস আইকন আসছে না? প্লাস আইকন আসার পর আমি জাস্ট প্লাস আইকনটাকে মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করব। এই ড্র্যাগ করলাম, ঠিক আছে, ড্র করলাম আর কি, ঠিক আছে, হ্যাঁ রাইট, ওরকমভাবে ড্র করলাম। ড্র করার পর এবার প্রথম কাজ হচ্ছে কি, টেক্সট বক্সটাকে আমরা পাসপোর্ট সাইজ দেব, ঠিক আছে। তো কীভাবে করব? আমরা এই টেক্সট বক্সটাকে ক্লিক করব। টেক্সট বক্স ক্লিক করলে এরকম অ্যাঙ্কর পয়েন্ট আসবে, এগুলোর নাম কি? অ্যাঙ্কর পয়েন্ট। মনে রাখবেন, এগুলোকে আপনি যে কোনো দিক থেকে ধরে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, করতে পারবেন, এমনি সামনে যা ইচ্ছা আপনি করতে পারবেন। তো এখন আমি এটাকে পাসপোর্ট সাইজ করে ফেলি, ধরেন এরকমটা আছে। তা আমরা আবার ড্রয়িংয়ে, যদি আমরা ড্রয়িং টুল নিয়ে কাজ করি তাহলে বুঝবেন যে ড্রয়িং টুলস থেকে সব কাজ করতে হবে। ইনসার্ট থেকে শেপ, এখান থেকে যতগুলো শেপ নিয়ে কাজ করবেন সবগুলো শেপ কিসের উপর কাজ করবে? ড্রয়িং টুলস। ড্রয়িং টুলস থেকে ফরম্যাট, যেহেতু আমরা ফরম্যাটিং করব, ফরম্যাট থেকে আমরা কি করব? ফরম্যাটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এই শেপটাকে সিলেক্ট করব। ফরম্যাটে ক্লিক করার পর এখানে দেখেন একদম লাস্টে সাইজ নামের একটা অপশন আছে। লাস্টে কি আছে? একটা সাইজ নামের অপশন আছে, দেখেন দেখা যায় এই যে সাইজ, ফরম্যাট থেকে সাইজ। এই সাইজের এখানে আমরা কি করব? এখানে ওয়াইড এবং হাইট কীভাবে বুঝবেন? মাউসের কার্সর নিয়ে আসলে আপনি বুঝতে পারবেন। স্পেসিং হাইট আর স্পেসিং
ওয়াইড, ঠিক আছে। তো এটা তো সিলেক্ট করা আছে, এখন আমরা এটা কি বাড়াবো, ওয়াইড হাইট বাড়াবো। তো আমরা এটা বাড়ান 1.8 করেন বা 9 করেন, যেটাই করেন করেন। ধরেন আমি এটা করলাম, এখন এটাকে 5 করে দিলাম, অথবা 4ও রাখতে পারেন। তা আমি সাধারণত আমরা 1.9-এ ব্যবহার করি, একটু বর্ডার টর্ডার থাকুক, 1.5 আর 1.9 থাকুক। করার পর এবার এটাকে আমি অ্যাডজাস্ট করে বসাবো। এটার উপর কিন্তু কালার আছে, দেখবেন এই টেক্সট বক্সটার ভিতরে কিন্তু কালার আছে। দেখেন কালার আছে, কীভাবে বুঝবেন? এই যে এটাকে এখানে নিয়ে আসলাম, লেখাগুলো ঘুরে যাচ্ছে, কি কালার আছে? সাদা কালার আছে, হোয়াইট, ঠিক আছে। এটার শেপটার ভিতরে কিন্তু কালার আছে। তো এখন আমরা যদি শেপটাকে কালার না চাই, তাহলে কোথায় যাব? শেপ পিলে যাব, শেপ পিল থেকে নো কালার করে দেন। এই দেখেন এখন কালারটা চলে গেছে। এবার এটাকে আমরা এদিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে জাস্ট অ্যালাইনমেন্ট করে বসাই দিই। আমি একটু অ্যালাইনমেন্ট করে বসালাম। টেবিলের ইয়েটাকে এদিকে ড্র্যাগ করে নিয়ে আসি। বসে গেছে না? বসে গেছে। কই, এখানে একটু প্রবলেম আছে, এই প্রবলেমটা একটু দেখি। বসে গেছে। বসে যাওয়ার পর এবার আমরা কি করব, এবার টেক্সট বক্সের উপর আবার ক্লিক করলাম। ক্লিক করার পর আবার ফরম্যাটে, ড্রয়িং টুল থেকে ফরম্যাট থেকে আমরা কোথায় যাব? শেপ পিলে আসবেন। শেপ পিল থেকে পিকচারে যাবেন। এখান থেকে শেপ পিল থেকে পিকচার না দেখলে কিন্তু পিকচারটা ওই আগের মতোই বড় হবে। তো পিকচারে যাবেন, পিকচার থেকে আপনি পিকচারটা যেখানে রাখছেন ওখান থেকে নিয়ে আসতে হবে। তো আমরা ওয়ার্ক অফলাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর ও আমাকে নিয়ে যাবে ওখানে, আমার কম্পিউটারে নিয়ে যাবে। একটু কই, ওয়ার্ক অফলাইন, হ্যাঁ অফলাইনে আসলাম। আসার পরে ধরেন এই পিকচারটাকে আমি আবার দিচ্ছি। দেখেন দেখেন তো এখন পিকচারটা কি পাসপোর্ট সাইজ হিসেবে বসে গেছে। এখন যদি চান, কি চান, যে ধরেন এই পিকচারের চারপাশে কিন্তু একটা বর্ডার আছে অলরেডি। এখন যদি আমরা চাই যে না, আমরা বর্ডারটা রাখবো না, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থান নিয়ে আসি। হ্যাঁ নিয়ে আসলাম। এখন যদি চাই যে আমরা পিকচারের কি রাখবো না, পিকচারের চারিপাশে যে বর্ডারটা আছে সেই বর্ডারটা রাখবো না। আচ্ছা বর্ডার যে আছে আপনাদেরকে একটু দেখাই। এই যে আউটলাইনে যাবেন, বর্ডার মানে আউটলাইন, পিকচারের বাইরে মানে টেক্সট বক্সটার বাইরে যে বর্ডারটা আছে সেটাকে বলা হচ্ছে আউটলাইন। তো আউটলাইন যে আছে আপনাদেরকে একটু দেখাই। প্রথম হোয়াইটটাকে একটু মোটা করে দিই, তখন বুঝতে পারবেন। মোটা করে দিলাম, আউটলাইনে কালার দিই। দেখেন আউটলাইনে কালার, আউটলাইন আছে না? তাহলে এখন যদি আমরা নো ফিল করে দিই, দেখেন এখন আর পিকচারের চারিপাশে কোনো বর্ডারে নেই। পিকচারটা এখন অলরেডি আমাদের বরাবর জায়গায় বসে গেছে। দেখেন ঠিক আছে, বুঝছি। এই জায়গাটা অনেকের প্রবলেম হচ্ছিল, তো এই জায়গাটা এখন সলভ হয়ে গেছে। এখন আমরা যদি প্রিন্ট অপশানে যাই, দেখেন কেমন দেখায়। প্রিন্ট অপশানে গেলাম। প্রিন্ট অপশানে যাওয়ার পর আমরা ফাইলে আসবো। প্রিন্ট অপশানে যাওয়ার জন্য কোথায় আসবেন? ফাইল থেকে প্রিন্ট অপশানে যাওয়ার পর এখানে দেখেন এই প্রিন্ট দিলে এখন এরকম আসবে। ঠিক আছে, আমরা যদি অ্যালাইনমেন্টগুলোকে ঠিক করে নিই, আমি একটু ব্যাকে যাচ্ছি, এই লেখাগুলোকে ঠিক করে দেন। লেখাগুলোকে ঠিক করে দিচ্ছি, আর লেখাগুলোকে মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি। লেআউট থেকে মাঝখান বরাবর দিয়ে দিলাম, ব্যাস। আর দেখেন এখন দেখেন তো, তাহলে পারবো না? এরপর হ্যাঁ শেপের কাজ, হ্যাঁ শেপের কাজ করতে পারলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যাবে, কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। ঠিক আছে, তো আমি চেষ্টা করব দেখানোর, যদি সুযোগ পাই। তাহলে মোটামুটি আমাদের কি এটুকু কাজ, এটুকু কে পারবেন না? ঠিক আছে, তাহলে এটুকু করেন, প্র্যাকটিস করেন। আর হচ্ছে আর কি আছে, আজকে আর আগাবো? আচ্ছা তাহলে আমরা মোটামুটি আমরা তো বুঝতে পারছি যে আমাদের লিকেজগুলো কোথায় আছে। এই
সিবিটা করানোর উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আপনারা বুঝেন যে আপনাদের কোথায় কোথায় লিকেজ আছে। হ্যাঁ, কারণ অনেকে টাইপ করতে পারতেছে না, অনেকে টেবিল ডিজাইন করতে পারতেছে না, লেখাগুলোকে ফরম্যাটিং করতে পারতেছে না। ঠিক আছে, তো এই জায়গাগুলো লিকেজগুলো আমাদেরকে কি করতে হবে, সলভ করতে হবে। ডে বাই ডে আমাদেরকে প্রবলেমগুলো সলভ করে কাজ করতে হবে। আর আপনাদেরকে আরেকটা কথা বলে, আপনারা কিন্তু জাস্ট টাইমে আসার চেষ্টা করেন। আমি বারবার বলতেছি 1টা বাজার 50 মিনিটে আগে, সরি 1টা 50 মানে 2টা বাজার 10 মিনিট আগে চলে আসবেন। আর যাদের পিসি নাই তারা আরও আর্লি আসেন, আমিও আর্লি আসি, আমি 1টার ভিতরেই আসি। তো আপনারা যদি অনেকেই আসেন তাহলে আমিও আর্লি আসবো, আপনারা বললে আমি প্রয়োজনে 1টার ভিতরে চলে আসবো। ঠিক আছে, আমি চাই আপনারা ভালো কিছু শেখেন। হ্যাঁ, না হলে কিন্তু কিছুই পাবেন না। 6 মাস কীভাবে চলে যাবে কেউ বুঝতে পারবেন না। দেখবেন যে অলরেডি আমাদের আজকে 12 ক্লাস হ্যাজ গন, তো আমাদের অ্যাচিভমেন্ট কী আমরা কিন্তু কেউ বুঝতেছি না। ঠিক আছে, কিন্তু অনেক কিছু হয়ে গেছে এর ভিতরে। তো যে কাজ করতেছেন বা যারা একটু প্র্যাকটিস করতেছেন তারা বুঝতেছেন যে কী কী কাজ হচ্ছে। ঠিক আছে, আর একটা বিষয় হলো, আমি একটা লিঙ্ক শেয়ার করব, ওই লিঙ্কে আপনারা দেবেন, আপনাদের ইয়েগুলো দেবেন। যদি লিঙ্কে না দিতে পারেন তাহলে আমাকে ওই হোয়াটসঅ্যাপে দিলেই হবে। হ্যাঁ, সব লিঙ্কগুলো আমার চাই। তারপর হচ্ছে যাদের অ্যাকাউন্টগুলো কমপ্লিট হয়নি তারা আজকে 8টার ভিতরে অ্যাকাউন্ট কমপ্লিট করে আমাকে লিঙ্কগুলো দেবেন। যতগুলো অ্যাকাউন্ট আছে, টুইটার অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তারপর আমরা পরের ক্লাসে আমরা বায়োগুলো কীভাবে সেট করতে হয়, কীভাবে লিখবেন। কারণ আমাদের অ্যাকাউন্টগুলো হবে 100% প্রফেশনাল। কোনো একজন ব্যক্তি যদি আমাদের অ্যাকাউন্টে ঢোকার পরে যাতে উনি বুঝতে পারে যে আমাদের অ্যাক্টিভিটিস কী। আমাদের অ্যাক্টিভিটিস কিন্তু ওই বাঁচবো না মরে যাবো ওরকম কোনো কাম নাই। ঠিক আছে, আমাদের অ্যাক্টিভিটিস হলো আমরা এখন আস্তে আস্তে কোথায় প্রফেশনাল জগতে ঢুকে যাচ্ছি, আমাদের স্কিল। তাহলে আমাদের ফেসবুক প্রোফাইল, আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল, হ্যাঁ থাকবে, আপনাদের পার্সোনাল প্রোফাইল আপনারা দিবেন আপনাদের। তারপরেও একটু চেষ্টা করবেন যে প্রফেশনালি কিছু করার জন্য, প্রফেশনাল চেষ্টা করবেন যে নিজের ফেসবুকটাকে আরও কীভাবে গ্রো করা যায়, কীভাবে আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা জিনিস আমি খেয়াল করছি, আমি বারবার বলছি যে আপনাদের ভোটার আইডিতে যে নাম আছে ওই নাম অনুযায়ী একটা অ্যাকাউন্ট করেন। এই অ্যাকাউন্টগুলো কিন্তু অনেক ভ্যালুয়েবল, অনেক মূল্যবান অ্যাকাউন্ট। ভোটার আইডি অনুযায়ী অ্যাকাউন্ট করেন, ভোটার আইডিতে যেভাবে আপনার ডেট অফ বার্থ আছে, যেভাবে আপনার নাম আছে, ওইভাবে অ্যাকাউন্টগুলো করার চেষ্টা করেন। ঠিক আছে, অনেকের অ্যাকাউন্টগুলো আমি দেখছি যে ভোটার আইডির সাথে অ্যাকাউন্টের কোনো মিল নেই। আপনি যখন রেস্ট্রিক্ট খাবেন তখন কিন্তু আর অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে পারবেন না, তখন কিন্তু আপনার এনআইডি কার্ড ভেরিফাই চাইবে। হ্যাঁ, তো এটার জন্য আপনার এনআইডির আন্ডারে কী থাকতে হবে, মোবাইল নাম্বার থাকতে হবে, আপনার এনআইডির আন্ডারে ইমেল অ্যাড্রেস ক্রিয়েট থাকতে হবে, ওই মোবাইল নাম্বারের আন্ডারে ইমেল অ্যাড্রেস ক্রিয়েট থাকতে হবে, এবং ওই অ্যাকাউন্টগুলো ঠিক ওইভাবে করতে হবে। আর অ্যাকাউন্টগুলো অবশ্যই ভেরিফিকেশান থাকতে হবে, ভেরিফিকেশান করে নিন। ঠিক আছে, তো তাহলে আজকের জন্য এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আশা করি আমরা আগামী ক্লাসে সবাই আসবেন। সবাই ভালো।